ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরুতেই হোঁচট, পরমাণু ইস্যুতে অনড় দুপক্ষ, জব্দকৃত অর্থ নিয়েও মতবিরোধ। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে এবার ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরাও, কংগ্রেসে যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস। 10,000 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে গতি। তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে 40 জনের মৃত্যু, সর্বোচ্চ সতর্কতা। ইবোলার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বাড়ছে উদ্বেগ, আক্রান্ত 1000 ছাড়িয়েছে, শিগগিরই টিকা ট্রায়াল শুরুর উদ্যোগ। আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে, সঙ্গে আছি আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের আলোচনা শুরুতেই বড় ধরনের হোঁচট খেয়েছে। 60 দিনের জন্য তেলের নিষেধাজ্ঞা শিথিলের মাধ্যমে বরফ গলার আভাস মিললেও পর্দার আড়ালে দুই দেশের গভীর মতবিরোধ ও অবিশ্বাস এখন টালমাটাল করে তুলেছে বিশ্ব রাজনীতিকে। বিশেষ করে পরমাণু এবং জব্দকৃত ইরানের অর্থ ব্যবহারের বিষয়ে এখনও রয়েছে দুপক্ষের মতভেদ। ইরান যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী খুলে দেয়া ও 60 দিনের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে বড় অগ্রগতি বলে মনে হলেও আসল বিরোধের জায়গাগুলো এখন অপরিবর্তিত। মূলত ইরানের পারমাণবিক স্থাপনা এবং জব্দকৃত অর্থ, এই দুটি জায়গায় ওয়াশিংটন ও তেহরান সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিতে রাজি হয়েছে তেহরান। তবে ইরান এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। এ ছাড় না দিলে কোনো ব্যবস্থাপনাই টিকবে না। বিরোধের আরেকটি বড় জায়গা হলো ইরানের কাছে থাকা 60% সমৃদ্ধ 440 কেজি ইউরেনিয়ামের মজুদ। ওয়াশিংটন এই মজুদ হস্তান্তরে চাপ দিলেও তেহরান তা শক্ত হাতে প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ইরানের $12 বিলিয়ন জব্দকৃত সম্পদ অবমুক্ত করা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেনি ভ্যান্সের দাবি, এ অর্থ দিয়ে ইরানকে মার্কিন কৃষি পণ্য কিনতে হবে, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে পণ্য কেনার স্বাধীনতা তেহরানের নিজের। ফলে একদিকে পারমাণবিক অবকাঠামোর ভবিষ্যৎ আর অন্যদিকে নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট রূপরেখা। এ দুই সংকটে সুইজারল্যান্ডের শান্তি চুক্তি এখন অনিশ্চয়তায় ভুগছে। ওয়াশিংটন ও তেহরানের এই অনড় অবস্থান আগামী দিনে বিশ্ব জ্বালানি বাজার ও ভূ রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোনো ধরনের শুল্ক বা টোল ছাড়াই হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের যাতায়াতের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ওমান। একই সঙ্গে এই অঞ্চল ছেড়ে যাওয়া জাহাজগুলো নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রণালীর বিদ্যমান নৌপথের উত্তর ও দক্ষিণে 2টি অস্থায়ী বিকল্প রুট নির্ধারণ করেছে দেশটি। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সঙ্গে সমন্বয় করে ওমান এই অস্থায়ী জলসীমা করিডোর তৈরি করেছে। নাবিকদের উদ্দেশ্যে দেয়া এক বিজ্ঞপ্তিতে ওমান জানিয়েছে, এই জলপথের বিদ্যমান ট্রাফিক সেপারেশন স্কিমটি বর্তমানে ব্যবহারের জন্য নিরাপদ নয়। 1968 সালে জাতিসংঘের শিপিং এজেন্সি কর্তৃক অনুমোদিত এই ব্যবস্থার আওতায় ওমান ও ইরানের জলসীমায় যাতায়াতকারী লেনের সীমানা নির্ধারণ করা হয়েছিল। হরমুজে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা। ইরান, ওমান ও যুক্তরাষ্ট্রের সহায়তায় এই উদ্ধার অভিযান চালানো হবে। এদিকে ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আপোষ করবে না বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার থেকে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে ইরানকে সতর্ক করে বলেছেন, স্ট্রেইট অফ হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, এখানে কোনো দেশ জোর করে কর বা ফি আদায় করতে পারবে না। একই দিনে পাকিস্তান সফরে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরকালে তিনি জানিয়েছেন, ইরান কখনোই নিজেদের প্রতিরক্ষামূলক সক্ষমতা নিয়ে কারো সঙ্গে কোনো আপোষ করবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, চুক্তি বা আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো কথাই হয়নি। এদিকে দুই দেশের এই দোদুল্যমান অবস্থাতেই যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে আটক 11,000-এরও বেশি নাবিককে নিরাপদে সরিয়ে আনার কাজ শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা। যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার প্রেক্ষিতে সংস্থাটি এ উদ্যোগ নিয়েছে। এই উদ্ধার অভিযানে জাতিসংঘকে সহায়তা করবে ইরান, ওমান ও যুক্তরাষ্ট্র।
জানাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের সাহায্য করতে গোপনে দেশটিতে হাজার হাজার স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাঠিয়েছিলেন ইসরায়েল। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এক অনুষ্ঠানে এই তথ্য ফাঁস করেন। স্টারলিংকের মাধ্যমে বিক্ষোভকারীরা যেন ইন্টারনেট ব্যবহার করতে পারেন এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে পারেন, সেটাই ছিল তাদের লক্ষ্য। তবে বেনেতের দাবি, তিনি ক্ষমতা ছাড়ার পর বেঞ্জামিন নেতানিয়াহুর বর্তমান সরকার এই পরিকল্পনাটি আর এগিয়ে নেয়নি। তাই পরে যখন ইরানে বড় আন্দোলন শুরু হয় তখন বিক্ষোভকারীদের কাছে এই ইন্টারনেট সুবিধা ছিল না। তিনি নেতানিয়াহু সরকারকে অযোগ্য বলেও সমালোচনা করেন। ফিলিস্তিনের গাজায় অধিকৃত পশ্চিম তীরে শিশুদের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে ইসরায়েল, যা জাতিগত নিধনের শামিল। জাতিসংঘের একটি আন্তর্জাতিক স্বাধীন কমিশনের তদন্তে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই কমিশন। গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এর ফলে সেখানে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের মতো ঘটনাও ঘটছে। শুধু গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরেও যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনই সব তথ্য উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ ও সামরিক বাহিনী পরিকল্পিতভাবে লাখ লাখ ফিলিস্তিনি শিশুকে হত্যা করছে। সেই সঙ্গে বেঁচে থাকা শিশুদেরও শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গেল বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি হওয়ার পরও এই হত্যাকাণ্ড থামেনি। সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েল আন্তর্জাতিক আইন অমান্য করে শিশুদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। শিশুদের টার্গেট করার মাধ্যমে মূলত ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ধ্বংস করার একটি কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন ও স্নাইপারের মতো সূক্ষ্ম অস্ত্র দিয়ে শিশুদের শরীরের সংবেদনশীল জায়গায় গুলি করা হচ্ছে। এছাড়া স্কুল, শরণার্থী শিবির ও আবাসিক ভবনে ভারী অস্ত্র ব্যবহার করে শিশুদের সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে। পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাত থেকে শিশুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। আটক ও বন্দী অবস্থায় শিশুদের নির্যাতন, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং হাসপাতালগুলোতে হামলার কারণে শিশুরা জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। গাজায় ত্রাণের উপরও নিষেধাজ্ঞা দিয়ে শিশুদের অনাহারে রাখারও অভিযোগ আনা হয়েছে। আমরা ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হত্যার বিষয়ে অকাট্য প্রমাণ পেয়েছি। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি শিশুদের উপর নির্যাতন, অমানবিক ও অবমাননাকর আচরণ, যার মধ্যে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতাও অন্তর্ভুক্ত। পাশাপাশি এতিমখানা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। শিশুদের পরিকল্পিতভাবে হত্যা ও ক্ষতিসাধন করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তারা একে একটি অপবাদমূলক এবং মিথ্যা প্রতিবেদন বলে আখ্যা দিয়েছে। ইসরায়েলের দাবি, এই কমিশন সত্য খোঁজার বদলে ইসরায়েলকে অপমান করার উদ্দেশ্যে কাজ করছে। জানাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সামরিক অভিযান বন্ধের জন্য বিল পাশ করেছে। এ বিলে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার আগে কংগ্রেসের অনুমতি নিতে হবে। মঙ্গলবার সিনেটে 50-48 ভোটে বিলটি পাশ হয়। ইরানের সামরিক অভিযান পরিচালনায় বড় ধরনের আইনি বাধার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার আগে কংগ্রেসের কাছ থেকে বাধ্যতামূলকভাবে অনুমতি নেয়ার বিল পাশ করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার 50-48 ভোটে বিলটি পাশ হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে কয়েকজন দলীয় সদস্য ট্রাম্পের বিপক্ষে গিয়ে ডেমোক্র্যাটদের ভোট দেয়ায় বিলটি সহজেই পাশ হয়েছে। ট্রাম্পের ইরান নীতিকে একটি বড় ভুল বলে উল্লেখ করেছেন ডেমোক্র্যাট নেতারা। তারা বলেন, এ যুদ্ধের কারণে আমেরিকার মানুষের অনেক ক্ষতি ও অর্থ অপচয় হয়েছে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মাঝেও ইরান যুদ্ধ নিয়ে তীব্র অসন্তোষ। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, মাত্র 24% মানুষ এই যুদ্ধকে সমর্থন করছেন। যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। সামনেই মার্কিন কংগ্রেসের নির্বাচন, তাই রিপাবলিকান সদস্যরা ভোটারদের চাপে আছেন। মার্কিন সংবিধানে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসকে দেয়া হয়েছে, কিন্তু ডেমোক্র্যাটরা বলছেন ট্রাম্প একক সিদ্ধান্তেই এ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ডেমোক্র্যাট সদস্যরা জানিয়েছেন, ট্রাম্প এ যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবে। জানাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। এখন থেকে উত্তর কোরিয়ার নৌবাহিনীর সক্ষমতা কল্পনার চেয়েও অনেক বেশি হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা
কিম জং উন। ৫,০০০ টনের একটি যুদ্ধজাহাজের কমিশনিং উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন তিনি। আগামী ৫ বছরে এমন সক্ষমতার অন্তত 10টি যুদ্ধজাহাজ তৈরি করা উচিত বলে মন্তব্য করেন কিম। পারমাণবিক অস্ত্রের সঙ্গে সামরিক সক্ষমতা দিন দিন বাড়িয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এবার বড় আকারের যুদ্ধজাহাজে নজর দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায় নাম্পো বন্দরে ৫,০০০ মেট্রিক টন ওজনের চোয়েহিয়ন নামের একটি যুদ্ধজাহাজে কমিশনিংয়ে যোগ দেন কিম। কমিশনিংয়ের আগে যুদ্ধজাহাজটি গেল ১৪ মাস ধরে সামরিক কর্মক্ষমতা যাচাইয়ের পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করেছে। অনুষ্ঠানে কিম আরও বলেন দেশটি শিগগিরই কাংকন নামের আরেকটি ৫,০০০ টনের যুদ্ধজাহাজের পাশাপাশি ১০,০০০ টনের কৌশলগত যুদ্ধজাহাজ মোতায়েন করার পরিকল্পনা করছে। অনুষ্ঠানে নৌবাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন কিম। বলেন নৌবাহিনী এতদিন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে দুর্বল অংশ ছিল, তবে এখন থেকে এর সক্ষমতা হবে কল্পনার অতীত। এর আগে মঙ্গলবার ক্ষমতাসীন ওয়ার্কার পার্টির সেন্ট্রাল কমিটির এক সভায় কিম বলেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা কার্যকর রাখাই সঠিক সিদ্ধান্ত। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তোলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ইতোমধ্যেই 10,000 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আটক কেন্দ্রে রাখা হয়েছে আরও 1,800 জনকে। সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানান তিনি। পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর থেকেই অনুপ্রবেশ রুখতে তৎপর নতুন বিজেপি সরকার। মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। ইতিমধ্যেই 10,000 অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয়েছে বলে জানান শুভেন্দু। বলেন আরও 1800 জন রয়েছেন ফেরত পাঠানোর অপেক্ষায়। কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার। কারা অনুপ্রবেশকারী আপনারা আগে দেখতে পাচ্ছিলেন না। আমরা ভারত সরকারের ওই আইন কার্যকর করেছি। শুভেন্দু অধিকারীর দাবি জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে ধর্মবর্ণ নির্বিশেষে ভারতের নাগরিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি। আরও জানান যারা স্বেচ্ছায় দেশ ছেড়ে যেতে চান তাদের জন্যও সুযোগ রয়েছে। ইতিমধ্যে অনেকেই হাকিমপুর সীমান্ত দিয়ে চলে গেছেন বলেও দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। গেল বছরের মে মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অভিবাসীদের জন্য হোল্ডিং সেন্টার গঠনের নির্দেশনা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী সন্দেহভাজনদের আটক, তদন্ত এবং পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। এদিকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে 142 একরের বেশি জমি হস্তান্তরের কথাও জানান শুভেন্দু অধিকারী। আগামী কয়েক মাসের মধ্যে আরও প্রায় 600 কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ ঠেকাতে নতুন করে তৎপরতা বাড়িয়েছে রাজ্য বিজেপি সরকার। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বেশিরভাগ দেশ। ফ্রান্সে গরম থেকে স্বস্তি পেতে পানিতে নামার পর দেশটিতে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই অনুমতিহীন ও তদারকিবিহীন জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন। মৃতদের বড় অংশই তরুণ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। এর মধ্যেই ফ্রান্সে রেকর্ড করা হয়েছে দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে যখন দেশটিতে গরম থেকে স্বস্তি পেতে পানিতে নেমে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরে একটি গাড়ির ভেতর অচেতন অবস্থায় পাওয়া 2 ও 4 বছর বয়সী 2 শিশুর মৃত্যুর পেছনেও তীব্র গরমকে দায়ী করছেন স্থানীয় কর্মকর্তারা। অন্যদিকে বোর্দো অঞ্চলে 80 থেকে 95 বছর বয়সী আরও 3 জনের মৃত্যু হয়েছে তাপজনিত স্বাস্থ্য জটিলতায়।
ফ্রান্সের 54টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যেহেতু দেশটিতে অধিকাংশ ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, তাই পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। অনেক স্কুল নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়েছে বা ক্লাসের সময়সূচি পরিবর্তন করছে, যাতে শিক্ষার্থীরা তীব্র গরম থেকে রক্ষা পায়। ফ্রান্সের পাশাপাশি যুক্তরাজ্য, স্পেন ও ইতালিতেও প্রচণ্ড গরম পড়েছে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে সেখানে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা আগের সব রেকর্ড ভেঙে দেবে। স্পেনের সান সেবাস্তিয়ান শহরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তীব্র গরমের কারণে ইতালির 15টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। যে কোনো রোগের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলার বুন্দিবুগীয় ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কঙ্গোতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 267 জনের, আক্রান্ত 1000-এর বেশি মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রে ইবোলার চিকিৎসার জন্য ওষুধ তৈরির কাজ এগিয়ে চলছে। শিগগিরই শুরু হবে ট্রায়াল। যে কোনো রোগের প্রাদুর্ভাবের প্রথম মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইবোলায় আক্রান্তের সংখ্যা। গেল মঙ্গলবার এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে, জোরালো পদক্ষেপ না নিলে এটি সবচেয়ে ভয়াবহ ইবোলার প্রাদুর্ভাব হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ পরিস্থিতির জন্য শহরাঞ্চলে রোগটির দ্রুত বিস্তারকে দায়ী করেছেন। শুধুমাত্র কঙ্গোতে বুন্দিবুগীয় ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 267 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছাড়িয়েছে 1000-এ। রোগটি দেরিতে শনাক্ত হওয়ায় ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে 15 মে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই ভাইরাসটি কয়েক মাস ধরে ছড়াচ্ছিল। এর আগে ইবোলার সবচেয়ে বড় দুটি প্রাদুর্ভাবের মধ্যে একটি ছিল পশ্চিম আফ্রিকার গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় এবং অন্যটি ছিল কঙ্গোতে। এদিকে কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ম্যাপ বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি একটি পরীক্ষামূলক অ্যান্টিবডি ওষুধের ডোজ সরবরাহ করেছে। দেশটি এ পর্যন্ত ইবোলা মোকাবেলায় কয়েক কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বুন্দিবুগীয় ভ্যারিয়েন্টের চিকিৎসায় দুটি অ্যান্টিবডির পরীক্ষা করা হবে, যার ট্রায়াল এ মাসেই শুরু হবে, যার নেতৃত্ব দেবে কঙ্গো, উগান্ডা এবং আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। মহামারী মোকাবেলার জন্য টিকা বা ভ্যাকসিন আবিষ্কারে গঠিত একটি বৈশ্বিক জোট সেপি এ পর্যন্ত 4টি সম্ভাব্য টিকা নিয়ে কাজ করছে। অন্যদিকে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম বলেন, ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ এখনো কিছুটা দূরে। ব্যবহারের আগে ভ্যাকসিনের ডোজ উৎপাদন এবং পার্শ্ব প্রতিক্রিয়া পরীক্ষা করা প্রয়োজন। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করেছে চীনের প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্ট আলিবাবা। পেন্টাগন আলিবাবাকে চীনা সামরিক কোম্পানি হিসেবে আখ্যা দেওয়ার কারণে মামলা দায়ের করেছে রিটেইল প্রতিষ্ঠানটি। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান জোসের একটি ফেডারেল আদালতে এই মামলাটি করা হয়। আবেদনে আলিবাবা পেন্টাগনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে এবং যুক্তি দিয়েছে ই-কমার্স জায়ান্টের সঙ্গে চীনের সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই। এর আগে পেন্টাগন অভিযোগ করেছিল আলিবাবা চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থেকে তাদের সামরিক খাতের উন্নয়নে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতে ভিসা, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। অবৈধ কর্মসংস্থান, ভিসার অপব্যবহার এবং দালাল চক্রের জালিয়াতি রোধে ঘোষণা করা হয়েছে জিরো টলারেন্স নীতি। আইন অমান্যকারীদের জন্য লাখো দিরহাম জরিমানা ও কারাদণ্ড সহ বাধ্যতামূলক নির্বাসনের বিধান রাখা হয়েছে। প্রবাসীদের দালাল চক্রের ফাঁদে না পড়ে শুধুমাত্র সরকারি অনুমোদিত উপায়ে সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। স্বপ্ন, সম্ভাবনা আর কর্মসংস্থানের দেশ সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষের মতো বাংলাদেশি প্রবাসীরাও এ দেশটিকে দেখেন নিজেদের ভাগ্য বদলের অন্যতম প্রধান ঠিকানা হিসেবে। তবে সেই স্বপ্নের যাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আমিরাত সরকার। আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে কাউকে আশ্রয় দেয়া, অনুমতি ছাড়া কাজে নিয়োগ কিংবা ভিসা জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ মিললেই দেয়া হবে কঠোর শাস্তি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অবৈধভাবে অবস্থানরত কাউকে কাজের সুযোগ দেয়, তবে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এখানে একটা চক্র কাজ করে, যারা ভিসা জালিয়াতি করে, আপনাকে প্রলোভন দেখিয়ে আপনাকে একটা ভিসা দিচ্ছে সে, কিন্তু আপনিও এটা কোনো তদন্ত না করে এখানে চলে আসেন ফ্রিল্যান্স ভিসা বলে। আমিরাতে ফ্রি ভিসা বলতে কিছু নেই, যে কোনো একটা স্পন্সরের আন্ডারে আপনার ভিসা হবে এবং
সেই স্পন্সরের কাছে আপনার কাজ করতে হবে। আইন অনুযায়ী এ ধরনের অপরাধে ন্যূনতম 2 মাসের কারাদণ্ড, 1 লাখ থেকে সর্বোচ্চ 50 লাখ দিরহাম পর্যন্ত জরিমানা এবং বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বাধ্যতামূলক নির্বাসনের বিধান রয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে কঠোর বার্তার পাশাপাশি বৈধ প্রবাসীদের জন্য রয়েছে আশার খবরও। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, নির্মাণ ও পর্যটন খাতে দ্রুত সম্প্রসারণের ফলে দক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে। দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বাংলাদেশি কর্মীরা এখানে লোভনীয় চাকরিরও সুযোগ পাবেন। দালালের পিছনে ঘুরতে হয়, আবার আমাদের ভিসা হয় না, সেজন্য আমরা অনেকেই বাঙালি যারা প্রবাসী আছে তারা ইলিগেল হয়ে যায়। যদি আমরা এখানে বৈধ পন্থা অবলম্বন করে সঠিকভাবে আমরা কার্য সম্পন্ন করতে পারি, তাহলে এখানে নিরাপদে বসবাস যোগ্য একটি দেশ হিসেবে নিজের জন্য আবির্ভূত হবে। কর্তৃপক্ষ বলছে, বৈধ ভিসা ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হবে। শুধুমাত্র অনুমোদিত সরকারি প্ল্যাটফর্ম ও লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মাধ্যমে সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান প্রবাসীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।